আপনারা যদি পোস্ট ম্যাচ দেখে থাকেন রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন কথাটা শুরু করলেন কি দিয়ে যে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমারও আসলে এই বাংলাদেশের সিরিজ জয় নিয়ে পাকিস্তানে বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা তো আপনারা জেনে গেছেন। এর মধ্যে এটা নিয়ে বলতে গেলেও আসলে আমারও ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না এটা বলছি না, কিন্তু কোনটা রেখে কোনটা আগে বলবো এটা মনে হচ্ছে। কারণ এই জিনিসটা আমি যদি কতগুলা শব্দ ব্যবহার করি, অভাবনীয়, অকল্পনীয়, অভাবিত, এই সবগুলোই ব্যবহার করা যায়। আর সবচেয়ে বড় কথা তো অভূতপূর্ব, যেটা এর আগে কখনো ঘটে নাই। বাংলাদেশ পাকিস্তানকে এর আগে কখনো টেস্টে হারাতে পারে নাই। একটা টেস্ট মাত্র ড্র হয়েছিল খুলনাতে, সেটাও হারের মুখে থেকে খুবই ভালো ড্র ছিল। এর বাইরে কোনো ম্যাচে সেই অর্থে মুলতান যদি বাদ দিয়ে 2003-এর বাংলাদেশ জিতবেই এরকম কোনো সম্ভাবনা খুব একটা জাগে নেই। সেইখানে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলো, ফাইন, বাংলাদেশ জিতেছে, খুশি তো আমরা সবাই। এরপরে দ্বিতীয় টেস্টও জিতে বাংলাদেশ সিরিজ জিতবে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানের মাটিতে। এটা সত্যিকার অর্থে আমরা জানি। আপনারা বাসিদ আলীকে অনেক গালাগালি করছেন। বাসিদ আলী আমার খুব বন্ধু মানুষ, পাকিস্তানের খুব ভালো রিলেশন আমার সাথে। ও সিরিজের আগে বলেছিল যে বৃষ্টি ছাড়া বাংলাদেশকে বাঁচানোর কোনো পথ নেই। আমি যদি আপনাদের সিরিজের আগে নিয়ে যাই তখন কিন্তু এই কথাটা শুনে কিন্তু অত কানে লাগে নাই, যেটা হতেই পারে। পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম খুব ভালো না, দেশের মাটিতেও তাদের ফর্ম ভালো না, কিন্তু বাংলাদেশের সঙ্গে ইতিহাস বা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পারফরমেন্স চিন্তা করলে এই সিরিজে ডেফিনেটলি বাংলাদেশ ফেভারিট ছিল না, আমার মনে হয় না এটা কেউ দাবি করবেন। সেখানে বাংলাদেশ যেভাবে খেলেছে সেটা সিম্পলি, পাকিস্তানে কোনো একটা প্লেয়ার মনে হয় কালকে না পরশুদিন বলছিলেন যে খেলা দেখে তার মনে হচ্ছে যে পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে। তো এটা কিন্তু খুব একটা বাড়িয়ে বলা না, এই কারণে বলবো আমি। দেখেন, প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে 10 উইকেটে। তো টেস্ট ক্রিকেটে ইনিংসে জয়ের পর সবচেয়ে বড় ব্যবধানে জেতা সম্ভব হচ্ছে 10 উইকেট। আমি এই কারণে বলছি যে অনেক সময় আছে কোনো একটা জয় কেন বড়, কেন খুব ভালো, এটা বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হয়। এখানে নাম্বারসই কিন্তু আপনাকে বলে দেবে। সেকেন্ড টেস্ট জিতল বাংলাদেশ 6 উইকেটে, যে টেস্ট ম্যাচের প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গেল। এবং সেইখানে যদি আরেকটু মনে করিয়ে দিই, নিশ্চয়ই মনে আছে, খুব টাটকা স্মৃতি, 26 রানে বাংলাদেশের 6 উইকেট। আমার এত বছরের কেরিয়ারে আমার যেটা মনে পড়ে যে একটা ম্যাচ আমি মনে করতে পারি, 1999 সালে ভারত পাকিস্তান খেলা হয়েছিল কলকাতায়, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রথম দিন সকালে পাকিস্তানে 26 রানে 6 উইকেট পড়েছিল। সেই টেস্ট ম্যাচটা পাকিস্তান জিতেছিল। এটা এত 25 বছর পরে মনে আছে, কারণ হচ্ছে এই জিনিস এই 25, 30, 40 বছর একবারই হয়। সেইখানে বাংলাদেশ 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর পাকিস্তান করেছে 274। সেইখান থেকে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে, এটা সিম্পলি যে কারো যে অস্ট্রেলিয়ার কথা মনে পড়েছে, ওইরকম বড় দলগুলাই পারে। তো বাংলাদেশ ডেফিনেটলি এই একটা এত বড় একটা সাফল্য পেয়েছে। তার মানে এই না যে আমরা এখনই বলবো যে বাংলাদেশ অনেক বড় দল হয়ে গেছে, কিন্তু এই সিরিজের পারফরমেন্স যদি চিন্তা করি, এটাকে সিম্পলি যেটা বলে ইংলিশ, যদি আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করি, ক্লিনিক্যাল পারফরমেন্স। মানে এটা এর চেয়ে ইট ক্যান বি বেটার দেন দ্যাট। প্রথম টেস্টের পর ইনফ্যাক্ট বাংলাদেশ দলের একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, সে খুব মজার একটা কথা বলছিল, বললো যে মাঝখানে যে 2 টেস্টের মাঝখানে কী নিয়ে কাজ হচ্ছে। সে বললো প্রথম টেস্টে তো আসলে আমরা কোনো দুর্বলতার জায়গায় খুঁজে পাচ্ছি না, মানে বাংলাদেশ এত ভালো খেলেছে যে কোনটা নিয়ে কাজ করতে হবে ঠিক বাংলাদেশ বুঝতে পারছিল না। তো দ্বিতীয় টেস্টে হয়তো যদি এখানে আরেকটা টেস্ট ম্যাচ থাকতো, বাংলাদেশ ডেফিনেটলি টপ অর্ডারে সেই কলাপসটা নিয়ে আলাপ করতে হতো 26-6। কিন্তু ওইখান থেকে যেভাবে কামব্যাক করেছে, একটা রেকর্ড জুটি, যেটা এত কম রানে হারিয়ে এত বড় রানের পার্টনারশিপ হয়নি, লিটন আর মিরাজ। এবং আরেকটা জিনিস যদি একটু বলি, দেখেন বাংলাদেশের এটাকে বিচ্ছিন্ন ঘটনা আমরা বলতে পারি, কারণ যেহেতু বাংলাদেশের পারফরমেন্সের কথা বলছি ওভারঅল টেস্ট প্লেয়িং দেশ হিসেবে, কিন্তু আমরা যদি একটা ট্রেন্ড খেয়াল করি, বাংলাদেশ 144 না 145 নম্বর টেস্ট খেললো, 20টা বা 21টা জয় মনে হয়, এটাকে 21 নম্বর না 20 নম্বর আমি শিওর না। বাংলাদেশ গত 8 টেস্টে কিন্তু 5টা জয় পেয়েছে। তো সেটা চিন্তা করলে টেস্ট দলের, এবং খুব ইন্টারেস্টিংলি আমার ভারতীয় এক সাংবাদিক বন্ধু, তার বাংলাদেশ নিয়ে বোধহয় কোনো কিছু স্টোরি করবে, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, আচ্ছা বাংলাদেশের টেস্ট টিমটা কি ওয়ানডে আর টি20 চেয়েও ভালো? এইটা কিন্তু একটা বিস্ময়কর প্রশ্ন। আমরা সারা জীবন জানি বাংলাদেশ খুব ভালো ওয়ানডে টিম, টেস্ট পারে না। এই প্রশ্নটা উঠেছে এই কারণে, বাংলাদেশের পারফরমেন্সের কারণে। বাংলাদেশের পারফরমেন্স আক্ষরিক করতে সবাইকে চমকে দিয়েছে। এবং দেখেন আরেকটা জিনিস যদি বলি, যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, ওয়ান অফ হিজ ফাইনেস্ট সিরিজ ব্যাট বলে, সত্যিকার অলরাউন্ডার হয়ে ওঠার, মানে মিরাজ তো অলরাউন্ডারই অন পেপার, এবং আন্ডার-19-এ অলরাউন্ডারই ছিলেন, ব্যাটে বলে সবসময়, ব্যাটিংয়েও তার কাছ থেকে দল প্রত্যাশা করে। কিন্তু সত্যিকার অর্থে যদি কনসিস্টেন্টলি একজন অলরাউন্ডারের কাছ থেকে যে প্রত্যাশা থাকে, সেদিকে চিন্তা করলে এই সিরিজটা হয়তো আজ থেকে 3-4-5 বছর পর আমরা হয়তো ফিরে তাকাবো যে মিরাজের ট্রুলি ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে এটা দিয়ে হয়তো শুরু হয়েছিল। কিন্তু আপনি মিরাজের সঙ্গে আরও কতগুলো নাম দেখেন, মুশফিক, লিটন, সাদমান, ফার্স্ট টেস্টে সাদমানের ওই 93। আপনি যদি আমি পেস বোলিংয়ে আসি,
পেস বোলিংয়ে আপনি চিন্তা করা যায় না যে পাকিস্তানে আমি মনে করবো সবচেয়ে রিমার্কেবল এই সিরিজে যে পাকিস্তান হচ্ছে হিস্টোরিক্যালি পেসারদের দেশ। মানে পাকিস্তান আপনি যদি দেখেন গত 10 বছর 15 বছর 20 বছর আর একটু পিছিয়ে গেল, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলার বেশিরভাগ সময় পাকিস্তান থেকে আসতো। তো পাকিস্তান হচ্ছে পেস বোলারদের দেশ, সেইখানে গিয়ে বাংলাদেশের পেসাররা পাকিস্তানের পেসারদের ম্লান করে দিয়েছে। নাহিদ রানা ইয়াং, এক্সাইটিং, ফাস্ট, মানে এইরকম একজন বোলারের জন্য বাংলাদেশ অপেক্ষায় ছিল। টেস্ট ক্রিকেটে গতিটা খুব ইম্পর্টেন্ট এবং নাহিদ রানা যেটা করেছে রিয়েল এক্স ফ্যাক্টর যেটা বাংলাদেশের অ্যাটাকে। হাসান মাহমুদ 5 উইকেট। আপনি ফার্স্ট টেস্টের দিকে যদি দেখেন শরীফুল, তারপরে শরীফুল ছিটকে পড়লেন, শরীফুলের জায়গায় তাসকিন এসছেন, খুব ভালো, খুব বেশি উইকেট নেন নাই কিন্তু শুরুর দিকে প্রথমে যে তার ব্রেক থ্রুটা, এইভাবে যদি বলি ইভেন যাদের নাম বললাম না, বাংলাদেশের 2 ওপেনার সাদমান 93-র কারণে সাদমানের নাম বললাম, জাকিরের নাম বলছি না, কিন্তু এই ইনিংসে বাংলাদেশ যে 185 চেস করলো, ফোর্থ ইনিংসে 185 ইজ ফার্স্ট ইনিংসে 300 রানের সমান। এটা অলওয়েজ ভেরি ট্রিকি এবং সেইখানে এই জাকিরের যে অ্যাপ্রোচটা, যেটা 39 বলে 40 মনে হবে, রানে বল 40, সেটা সেট দ্য টোন এবং এটা প্লেড এ হিউজ রোল। পরের ব্যাটসম্যানরা একদম নিশ্চিন্তে খেলতে পেরেছে এবং এইখানে যদি আমরা অন্য যারা ধরেন আমরা নাজমুল হোসেন প্রবাবলি আমরা বলবো যে তার কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সে অনুযায়ী রান করতে পারেন নাই, যদিও এই ইনিংসে তিনি মোটামুটি কিন্তু একটা পার্টনারশিপ করে দলটাকে প্রায় জয়ের জায়গায় নিয়ে গেছেন। কিন্তু এটার সঙ্গে তো তার ক্যাপ্টেন্সির অংশটা আছে এবং ক্যাপ্টেন্সি যদি বলি টপ ক্লাস। এবং আপনারা এই 2 টেস্টে যদি খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তার বোলিং চেঞ্জ, তার ফিল্ড প্লেসিং, সব কিছু মিলিয়ে নাজমুলকে আমি প্রায় 10-এ 10 দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যায়, কারণ যে কোনো জিনিসই এর চেয়ে ভালো হতে পারে। আমি তো 8.5-9 দিয়ে ফেলবো তাকে, মানে অ্যাজ এ ক্যাপ্টেন। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এটা বাংলাদেশের ক্রিকেটে যদি আমরা টেস্টে স্মরণীয় সাফল্যগুলো চিন্তা করি, আমাদের ইংল্যান্ডের সঙ্গে জয় মনে আসবে, অস্ট্রেলিয়ার সঙ্গে জয় মনে আসবে এবং এটাও মনে আসবে যে মিরপুরে এটা একদম ধান খেতের মধ্যে খেলা হয়েছিল। শ্রীলঙ্কার সঙ্গে 100তম টেস্টে জয় কলম্বোতে, দ্যাট ওয়াজ এ হিউজ। সব কিছুর পরে সবচেয়ে উপরে রাখতাম আমরা নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডে হারানো, এটা হিউজ। কিন্তু কনসিস্টেন্টলি ওই টেস্টের পরের টেস্টে কী হয়েছিল, ক্রাইস্টচার্চে বাংলাদেশ কিন্তু দাঁড়াতেই পারেনি। কিন্তু এইখানে ফার্স্ট টেস্ট জিতার পরে পরের টেস্টেও একই রকম ডোমিনেট করে, প্রবাবলি আরও বেশি ডোমিনেট করে 26-6 থেকে যদি ফিরে আসাটা বলি, ওইটাও তো এক ধরনের মানে প্রবল ডোমিনেশনের লক্ষণ। এটা যদি চিন্তা করি, এটা নিয়ে কোনো আমার মনে সন্দেহ নেই। টেস্ট শুধু টেস্ট ক্রিকেট না, টেস্ট, ওয়ানডে, টি20 সব মিলিয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা বাংলাদেশের সবচেয়ে সেরা সাফল্য।